ওমানে আটকে রয়েছেন মুর্শিদাবাদের কান্দির 11 জন পরিযায়ী শ্রমিক। বেতন নেই হাতে, ভিন দেশে চরম দুর্দশায় শ্রমিকরা। ওমানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ঘটনাটা আমাদের ওমানে গেছে, বেতন দেয় না, এর জন্যই স্যাররা এসেছিল, বললো বাড়ি ফিরিয়ে এনে দেবো। গেছিল 1 বছর হয়েছে। 11 জন আছে। 11 জন। আপনার কি আছে? আমার স্বামী। আপনার স্বামী কি কাজ করেন? লেবারের কাজে গেছে। কি তাই কোনো খবর পাচ্ছেন? না, খবর সেরকম পাই না। যেহেতু একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু এটা স্বরাষ্ট্র মানে বিদেশ সচিবের ম্যাটার, বিদেশ মন্ত্রকের ম্যাটার, তার জন্য একটা মানে পদ্ধতির মাধ্যমে আমাদেরকে একটা অভিযোগ জানাতে হয়। সেই পদ্ধতিটা কি, একটা ওয়েবসাইট আছে মানে ফরেন অ্যাফেয়ার মিনিস্ট্রিতে, সেই ওয়েবসাইটটাতে পরিবার থেকে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ড থেকে আমাদের অফিসাররা এসে সেখানে পরিবারের মাধ্যমে অভিযোগটা জানানো হয়েছে এবং সেই অভিযোগগুলো নিয়ে ডিএম মারফত, মানে মুর্শিদাবাদ ডিএম মারফত আমাদের আন্ডার সেক্রেটারিকে জানানো হয়েছে, মানে চিফ সেক্রেটারি অফিসে জানানো হয়েছে এবং চিফ সেক্রেটারি অফিস থেকে অলরেডি এমইকে আমরা ইনফর্ম করে দিয়েছি যে মুর্শিদাবাদের এইরকম 11 জন যারা ওমানে আটকে আছে, তারা ফিরিয়ে আসতে চাইছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এই প্রক্রিয়া কিন্তু আমরা অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু করে দিয়েছি। এখন তার আরও কীভাবে ওদেরকে কী করা যায় সেটা আমরা দেখছি। প্রথম কথা হচ্ছে, যারা এইভাবে টুইট করছে বা লিখছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদেরকে প্রশ্ন করতে বলুন না কেন ওমানে কেন যেতে হচ্ছে এই লোকগুলোকে? মুর্শিদাবাদের লোক তো, তা তৃণমূলের ভোট ব্যাংক, এক একটা বুথে 80-90% তৃণমূলের পক্ষে ভোট পড়ে, তারপরেও তাদেরকে অন্য রাজ্যে অন্য দেশে যেতে হচ্ছে। ভারত সরকার বরাবরই বিদেশে আটকে যাওয়া ভারতীয় নাগরিকদেরকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য যা যা করার করেছে। সুষমা স্বরাজজির আমল থেকে আমরা সেটা করছি, এখনও করব। ধর্মতলার একটি হোটেলে গিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষকদের একাংশ। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়ে বৈঠক চাকরিহারা শিক্ষকদের। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধীজি যাতে এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি যাতে ফেরে, সেই বিষয়ে আলোচনা হয়। সেজন্য আমরা রাহুল গান্ধীজি এবং সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের সেই সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন। ইডির জালে জীবনকৃষ্ণ সাহা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল ইডি। 2 মাসের মাথায় বড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই চার্জশিটে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে 80 পাতার এই যে চার্জশিট পেশ করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এবং যেটা জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক, মুর্শিদাবাদের বড়োয়ার এই যে বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল 25শে আগস্ট এবং প্রায় 60 দিনের মাথায় এই চার্জশিট পেশ করলো। মূলত যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে চাকরি বিক্রি করে 1.5 কোটি টাকারও বেশি যেটা আর্থিক দুর্নীতি তিনি করেছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকে মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গাতে নামে বেনামে প্রায় 12টি সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং জীবনকৃষ্ণর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, সেই বিষয়টা যেমন সেখানে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের সময় মোবাইল ফোন নিয়ে যে নাটক তৈরি হয়েছিল, তার কারণ মোবাইল ফোন ছুড়ে দেওয়ার অভিযোগ ছিল, যদিও তিনি পরে সেটা অস্বীকার করেন এবং পরবর্তীকালে ইডি অফিসাররা সেই মোবাইল ফোন পুড়িয়ে নিয়ে আসেন বাড়ির পেছন থেকে। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে এই যে ঘটনার যে তাকে গ্রেপ্তার করার পরে হেফাজতে নেওয়া হয়েছিল, পরবর্তীকালে জেল হেফাজতে যান জীবনকৃষ্ণ সাহা। এই ক্ষেত্রে মূলত এসএসপি, স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই যে তদন্ত করা হয়েছিল, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে কলকাতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 80 পাতার এই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।